উৎসবে, বিপদে, দুর্ভিক্ষে, শত্রুর সঙ্গে সংগ্রামকালে, রাজোদ্ধারে এবং শ্মশানে বা মৃত্যুকালে যেই আপনার সঙ্গে থাকে সেই হচ্ছেন আপনার প্রকৃত বন্ধু। এটি হচ্ছে কৌটিল্য চাণক্যের নীতি। নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি একজন বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা হন, সে নক্ষত্র যাই হোক না কেন আপনার, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনারই জন্য। আজ আমরা আলোচনা করব বিশেষ কিছু গোচর ফল নিয়ে। তার মধ্যে থাকবে কিছু নাক্ষত্রিক ফলাফল, কে বকরি, কে মার্গী, তার প্রভাব কেমন, কে কোন নক্ষত্রে, এই সমস্ত বিষয় দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই প্রতিবেদন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই পুরো ভিডিওটি শুনলে আশা করি জীবনে বেশ কিছু সমাধান সূত্র কিন্তু আপনি এবার পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তার ফলে কি হবে, আমরা যখনই কোনো নতুন আপডেট আপনাদের জন্য দেবো তখন সরাসরি সেটি আপনার ফোনে, ল্যাপটপে, স্মার্ট টিভিতে যেখানেই আপনি দেখছেন আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, দেখতে দেখতে 2025 সালে 7 মাস আপনি অতিক্রম করে ফেলেছেন। 2025 সাল শেষ হতে আর মাত্র 5 মাস বাকি। তার মধ্যে গত 7 মাসে অনেকেই জীবনে ভালো ফলাফল লাভ করেছেন, আবার অনেকেই জন্মছক অনুযায়ী আগে পরে হলেও ভালো ফলাফল লাভ করতে চলেছেন। এবার সমস্যাগুলি যে শুধুমাত্র আপনার তা কিন্তু একদমই নয়। জীবনের সব দিক সমানভাবে মসৃণ হয় না। কখনো কখনো কোনো একটি দিক খুব ভালো হতে থাকে, আবার একদিকে কোনো একটি দিক অত্যন্ত সাধারণ বা কিছু খারাপের দিকে যায়। বিষয়টি কেমন? যেমন ধরুন, আপনি এই মুহূর্তে আপনার আয়ের দিকটাই ভালো কিছু করছেন, কিন্তু আপনার আরও একটি দিক, যেমন আপনার বাড়ির পরিবেশ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর দিকটা একটু অন্যরকম চলছে। আপনি যতই সোজা পথে হাঁটেন না কেন, যতই অন্যের সাথে ভালো ব্যবহার করেন না কেন, কিছু মানুষ আপনার জীবনে এমন থাকে যারা কোনোদিন আপনার কোনো কর্মকে সমর্থন করে না। আপনি যতই মহান কিছু করুন না কেন, যতই মানুষের প্রতি উদার, সদয়, নিরহংকার হন না কেন, সেই সব মানুষগুলো আপনার জীবনকে কখনো কখনো দুর্বিষহ করে তোলে। লুকিয়ে লুকিয়ে আপনার দ্বারা প্রাপ্ত সুযোগ সুবিধাগুলি তারা গ্রহণ করে, কিন্তু পেছন থেকে আপনাকে আঘাত করতে থাকে। আসলে কিছু মানুষের স্বভাবই এমন হয়। কথাতেই আছে, যে থালায় খায় সেই থালা ফুটো করতে থাকে। কিন্তু এখন সময় এসেছে সেই ব্যক্তিদেরকে নিজের জীবন থেকে সরিয়ে দেওয়ার। সমস্ত সুযোগ সুবিধা, আপনার ভালো ব্যবহার, তাদের প্রতি অতিরিক্ত সম্মান, সব কিছু এবার গুটিয়ে আনার পালা। না হলে আপনি তো তাদের জন্য করে যাবেন ঠিকই, কিন্তু তারা আপনার কথা ভুলে যাবে। এই মুহূর্তে আপনার চতুর্থ ঘরে অবস্থান করছেন কেতু। কে এই কেতু? না, আপনার অন্তরের যে চিন্তা, আপনার ভাবনা, আপনার পরিকল্পনা, আপনার টেনশন, এইগুলির প্রতিনিধি। চতুর্থ ঘর কি? না, চতুর্থ ঘর হচ্ছে আপনার পরিবার। বিষয়টিকে ভুলভাবে নেবেন না। ভ্রম থেকে, মোহ থেকে বেরিয়ে এসে ভালো করে ভাবুন যে গত মে মাসের 18 তারিখের পর থেকে আপনার কোনো কাজে আপনার এলাকা, আপনার সমাজ আপনার প্রতি তাদের ব্যবহার কেমন করছে। কারণ আপনি এই সময়ে যা করছেন একাই করছেন, কেউ আপনার পাশে নেই, অথচ তাদের সুবিধা নেওয়ার বেলায় কিন্তু রয়েছে, কিন্তু আপনার বেলায় নেই। আশা করি এটা আপনি বেশ ভালো করে বুঝে গেছেন এতদিনে। তবে হ্যাঁ, আপনি যেন এটা ভাববেন না যে কেতুই করাচ্ছে। পরে আসছে এই বিষয় নিয়ে, কিন্তু তার আগে কিছু ছোট উদাহরণ দিই। যেমন ধরুন, আপনার পরিবারে কোনো ব্যবসা আছে, বা আপনার পরিবারে কেউ চাকরি করেন বা কোনো কাজের সাথে যুক্ত। এবার আপনি হয়তো এমন একজন ব্যক্তি যিনি ওই পরিবারে রয়েছেন, কিন্তু নিজের কিছু কাজ করছেন এবং সেটা লাভদায়ক, আপনাকে আর্থিক উপার্জনের পথ খুলে দিচ্ছে সেটা। যেহেতু বৃষ রাশি বেশিরভাগ ক্ষেত্রেই সৃজনশীল কাজকেই বেশি গুরুত্ব দেয়, তাই ধরুন আপনি সেরকমই কিছু করছেন যে আপনার বুদ্ধি, আপনার হাত কোনো কিছু সৃষ্টি করা, তৈরির জন্য যথেষ্ট, কিন্তু দিনের শেষে আপনাকে শুনতে হচ্ছে ওর অমুক আছে বলেই বসে বসে খাচ্ছে, কিছুই হচ্ছে না, কিছুই করে না, ঘরেই বসে থাকে। কিন্তু আপনি জানেন আপনি কি করেন, কিন্তু কাউকে বলেন না, কারণ সবাই তো সৃজনশীল কাজকে গুরুত্ব দেয় না। তাদের কাছে কাজ বা পেশা মানে সেগুলো যা চোখে দেখা যায়, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। তাহলে সমাজে আপনি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি। তো এইরকম কিছু আপনার কাছে আপনার সমাজ শুনতে চায়, মাঝে মাঝে জিজ্ঞাসা করে যে আপনি কি করেন। আপনি বলেন আপনি কি করেন, সমস্ত কিছুই গুছিয়ে বলেন, সম্মান দিয়েই বলেন, কিন্তু তাদের আবার মনে থাকে না, আবার 7 দিন পর জিজ্ঞাসা করে। আর এটাই হয়ে যায় আপনার জন্য সমস্যার। আপনি ভাবতে থাকেন যে আপনি যা করছেন সেটা কি ভালো কাজ, নাকি এর কোনো মর্যাদা নেই। কারণ যতই আমরা বলি না কেন কোনো কাজ ছোট নয়, তবুও একটি প্রশ্ন ওঠে, মশলার প্যাকেট নির্মাণ করা আর সেই মশলা কড়াইতে ঢালা দুটি ভিন্ন কাজ। তো সমাজ সবার জন্যই একটা করে মাপকাঠি তৈরি করে যে কাকে কেমন সম্মান দিতে হবে। একজন অফিসার যতই অহংকার করুন, যতই অন্যের সাথে দুর্ব্যবহার করুন, সম্মান ঠিকই কুড়িয়ে নেবেন। কিন্তু আপনার কাজ যদি আনডিফাইন্ড হয়, অর্থাৎ
আপনি যদি আপনার কাজ মানুষকে বোঝাতে সক্ষম না হন, তবে সমাজের মনে প্রশ্ন আসে, তাহলে এর সাথে কেমন ব্যবহার করা উচিত? তখন দেখবেন আপনাকে তুচ্ছ করে দেখা হবে। আপনার পরিবারের যে ব্যক্তি ব্যবসা করছেন বা চাকরি করছেন, তাকে বড় করে দেখানো হবে, বিশেষ করে আপনার কাছে। আর তিনিও সেই বিষয়টিকে বেশ গুরুত্ব দেবেন এবং মজা নেবেন। আপনাকে যতটা সম্ভব ছোট করে রাখার চেষ্টা করবেন, আপনি মিলিয়ে নেবেন। আর এখানেই যত গণ্ডগোল। আপনার চতুর্থ ঘরে কেতু, আপনার পরিবারের মধ্যে কেতু এই সময় ধরা খায় আপনার পরিবারের সেই সব মানুষ যারা চায় না আপনি নিজে কিছু করুন, নিজের পথে চলুন, নিজের একটি প্রতিষ্ঠান গড়ুন, নিজের সফলতার গল্প নিজের রচনায় লিখুন। তখন তারা আপনার সফলতার পথে কাঁটা হয়ে দাঁড়ায়। আপনি তখন আপনার পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করেন। এরকম ভাবতে থাকেন, এখানে আর থাকা যাবে না, এখানে থাকলে আপনি কিছু করতে পারবেন না, নিজেকে বড় করে ধরতে পারবেন না, নিজের প্রতিষ্ঠান চালাতে পারবেন না, কেউ আপনার ডাকে আসবে না, মুখে হাসি অন্তরে বিষ, দুই মুখ বিষাক্ত প্রাণীর সাথে আপনার বারবার দেখা হবে। আপনার কাছে একরকম, অন্যের কাছে আরেক রকম। ভালো বন্ধুদেরও তারা দূরে সরিয়ে দেয়। ক্ষমা করবেন, সেই ব্যক্তিদের প্রতি আপনার কোনো সম্মান রাখা উচিত নয়। অনেকে প্রবাদ শুনবেন, শত্রু আপনার শিক্ষক, কিন্তু সব ক্ষেত্রে এই কথা সঠিক নয়। যে আপনার প্রাণ ওষ্ঠাগত করে তোলে, যার দ্বারা আপনার শান্তিভঙ্গ হয়, যে বা যারা আপনার কর্মকে তুচ্ছ নজরে দেখে, আজ থেকে প্রতিজ্ঞা করুন তাদের প্রতি আর কোনো সম্মান নয়, ভয় নয়, কোনো লজ্জা নয়। কথায় বুঝিয়ে দিন, কাজে বুঝিয়ে দিন সেই ব্যক্তি আপনার কাছে কতটা নিকৃষ্ট। কিন্তু অন্যের কাছে সেই ব্যক্তির দোষারোপণ করবেন না, নিন্দা করবেন না, তাহলে সেই ব্যক্তি শেষমেশ লাভবান হবেই হবে। সমাজে সেই সব ব্যক্তিদের একদম অপ্রাসঙ্গিক করে তুলুন। কে সে? চিনি না তো, জানি না তো, এইরকম করে দেখুন, তারপর কি হয়। সে যতই বড় ব্যক্তি হোক, কি করবে? বড় জোর আপনার বদনাম ছড়াবে। সে আগেও তো তাই করেছে, কিন্তু এবার লাভ আপনার হবে। আস্তে আস্তে সেই সব ব্যক্তি অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। ভালো ভালো বন্ধুদের সাথে যোগাযোগ বাড়াতে থাকুন, সেই ব্যক্তিদের দুর্বল জায়গাগুলোকে খুঁজে রাখুন, আর সময় মতো সুযোগের অপেক্ষা করুন। আপনি আপনার কাজটা করে যান, কিন্তু আপনি কারোর নামে বদনাম করবেন না। তারপর দেখুন কি হয়। শ্রোতা বন্ধুরা, অগাস্ট মাসের মধ্যবর্তী সময় থেকে সেপ্টেম্বর মাসটি বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে, এবার সেটা জেনে নেওয়ার সময় এসে গেছে। আর আপনি যদি আগে ভাগে সমস্ত কিছু জেনে রাখেন, তাহলে কিন্তু আপনি তৈরি থাকতে পারবেন। তাই এখনও বলছি, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। বৃষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে যদি বলা যায়, স্বাস্থ্য আপাতত ঠিক থাকছে। এই সময়কালে ভালো ভালো কিছু পরিকল্পনা তৈরি হবে এবং সেই পরিকল্পনা বাস্তবায়িতও হবে। যদি আমরা ধন, আয় ও পরিবারের পরিস্থিতি দেখি, দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘর অবস্থান করছেন। দ্বিতীয় ঘর সম্পর্কিত যে পরিবার, যেখানে আপনার পরিবারই আপনার বন্ধু, সেই সম্পর্কিত যে পরিবার, সেখানে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে, ধনের আগমনও রয়েছে এবং বাড়ির ভেতরে একটা উৎসবমুখর সময় কিন্তু আসতে চলেছে। বাড়িতে কোনো না কোনোভাবে বৃদ্ধি ঘটতে দেখা যায়। জনবৃদ্ধি, ধনবৃদ্ধি, সম্মান বৃদ্ধি, এই সমস্ত কিছুই কিন্তু আপনি লাভ করতে পারেন। ভাইদের সাথে সমন্বয় ঠিক থাকবে, বন্ধুদের সাথেও সমন্বয় ঠিক থাকতে দেখা যায়। কিন্তু যদি আমরা যশ, শান্তি, সুখ, সম্পত্তি ইত্যাদির কথা বলি, তাহলে সেই দিক থেকে একটু আপনাকে খেয়াল রাখতে হবে। একটু আগে আপনাকে বললাম, কেতু আপনার চতুর্থ ঘর অবস্থান করছে সিংহ রাশিতে, অর্থাৎ এই সময়কালে আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে। কেতু আপনার জন্য এখানে বিষাক্ত নয়। কেতু আপনাকে সেই সব মানুষকে চিনিয়ে দিচ্ছেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, আপনার মনের ভাবনাতেই প্রস্ফুটিত করছেন। আপনার যে ইনটিউশন পাওয়ার আছে, সেই ইনটিউশন পাওয়ারের দ্বারা আপনি জানতে পারছেন কে আপনার শত্রুতা করছে, কে আপনার আসল বন্ধু। এই সমস্ত কিছু কিন্তু আপনি জানতে পারছেন। তো সেই দিক থেকে দেখতে হলে কেতুর থেকে সাবধানতা নয়, আপনার যারা শত্রু, আপনার যারা বিরোধী, তাদের থেকে একটু সাবধানে থাকুন, সেটাই বলছি। এই ভিডিওটি যদি একজন ছাত্রছাত্রী শুনছো, তাহলে পড়াশোনায় কিছুটা আলস্য, প্রমাদ তোমাদের এই সময় বাড়তে দেখা যাচ্ছে। তাই আলস্য, প্রমাদ এগুলি তোমাদেরকে একটু ত্যাগ করতে হবে, অসতর্কতাও ত্যাগ করতে হবে, তবেই কিন্তু জীবনে সফল হতে পারবে। যখনই তুমি বিষয় থেকে একটু সরে যাও, তখন সেই বিষয়টা সম্পর্কে তোমার মনে পড়ে না। তখন মোবাইল গেমসের মধ্যে হোক বা অন্য কোনো বিষয়ের মধ্যে হোক, তোমরা খেলাধুলায় হোক আবদ্ধ হয়ে যাও। সেই দিকটা একটু চিন্তা করে দেখো যে তোমার আসল কর্মটা কি আছে এই সময়, তাহলে তুমি এই দিকটা কিন্তু বুঝতে পারবে। যখনই তুমি আবার অ্যাকশন মুডে আসবে, যখনই তুমি আবার তোমার কাজটা ঠিকভাবে করতে শুরু করবে, তখন থেকেই কিন্তু তুমি আবার লাইনে চলে আসবে। সমস্ত কিছুই থাক, খেলাধুলা থাক, মোবাইল গেমস থাক, ভিডিও দেখা থাক, সমস্ত কিছুই থাক, কিন্তু তার একটা টাইম টেবিল তৈরি করো, সেইভাবে চলো। এবার যদি আমরা শত্রু, ঋণ, রোগ সম্পর্কিত কথা বলি, তাহলে এখানে আপনার শত্রুও কমবে, ঋণও কমবে, রোগও সেরে যাবে। তবুও একটা কথাই বলবো, চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। যদি কোনো সমস্যা দেখেন, স্বাস্থ্যই সম্পদ, ফলের আশা একদম করবেন না।
দাম্পত্য জীবন শুভ এবং সুন্দরভাবে কাটতে দেখা যায়। স্বাস্থ্য, শরীর, আয়ু সমস্ত দিক ঠিক থাকতে দেখা যায়, তাতে কোনো ধরনের ব্যাঘাত দেখা যায় না। যদি আমরা একটু ভাগ্যের দিকটা দেখি তাহলে ভাগ্য আপনার মসৃণভাবে চলছে, কিন্তু যদি আপনি একজন ব্যবসায়ী চাকুরিজীবী হন তাহলে দশম ঘরে রাহুর যে অবস্থান রয়েছে, কিছু ক্ষেত্রে আপনি উত্থান পতন হয়তো দেখছেন, তবে খুব বেশি দিন নয়। যদিও শনিদেবও বক্রী রয়েছেন এই সময়, কোনো রকম সমস্যা নেই, আস্তে আস্তে কিন্তু সেই সব দিকগুলিও কিন্তু ভালো হয়ে যাবে। অবশ্যই রাহুর যে মন্ত্র সেটি জপ করুন, প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময় অনির্দিষ্টবার জপ করতে করতে ঘুমিয়ে যান। আশা করি আপনার জীবনে সমস্ত কিছুই ভালো হতে শুরু করবে, এবং রাহু যদি একবার আশীর্বাদ করতে শুরু করেন তাহলে কিন্তু আপনার জীবন সাজিয়ে তুলতে পারবেন আপনি। কারণ রাহু যখন দিতে শুরু করে তখন কিন্তু সেটা সেরকমভাবে দেয় যেটা আপনার প্রত্যাশার বাইরে থাকে, যা আপনি ভাবতেও পারেননি যে এটা আপনার পাওয়ার কথা ছিল কিনা, সেটাই কিন্তু রাহু দেয়। তাই রাহুকে খুশি করার চেষ্টা করুন। রাহু আপনার কর্মস্থানে আছে এই সময়। যদি আয় এবং ব্যয়ের কথা বলি তাহলে আয়ের ক্ষেত্রে শনিদেব আপনার আয়ের ঘর অর্থাৎ একাদশ ঘরে অবস্থান করছেন। আয়ের পথ খোলা থাকছে, ধনের আগমন হতে থাকবে, আটকে থাকা ধনও আপনি পাবেন, এবং অপ্রত্যাশিত যে ধন বৃদ্ধির যোগ সেটাও কিন্তু হতে দেখা যায়। খরচও কিন্তু এই সময় আপনার সীমিত থাকছে, সঞ্চয়ে মনোযোগ দিতে হবে। শুধুমাত্র টাকা পয়সা ফেলে রাখলেও হবে না, সিস্টেমেটিক্যালি সেগুলিকে গুছিয়ে রাখতে হবে। সেপ্টেম্বর মাসের 1 তারিখ আপনার জন্য ঠিক থাকবে। 2 তারিখ এবং 3 তারিখ শরীর একটু দুর্বল থাকতে দেখা যায়, তাই খেয়াল রাখতে হবে। কোথাও যদি দীর্ঘ যাত্রা থাকে, কোনো কাজের জন্য যাওয়ার থাকে, তাহলে সেই দিন যদি আপনি স্থগিত রাখতে পারেন তাহলে কিন্তু ভালোই হবে। তাছাড়াও মহাদেবের আরাধনা করুন, ক্ষুধার্ত শিশুকে দুধের প্যাকেট কিনে দিন, আপনার জন্য কিন্তু এটা লাভদায়ক হবে। কারণ আপনার যিনি অধিপতি গুরুশ্রেষ্ঠ শুক্র, তিনি কিন্তু শিবভক্ত, একজন মহান শিবভক্ত, আপনি জানেন নিশ্চয়ই, সে কথা পরে বলবো। তবে এখন যেটা বলছি সেটা বলি। 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ ধারাবাহিকভাবে এই যে 7 দিন আপনার জন্য খুবই ভালো থাকার একটা সম্ভাবনা রয়েছে। এমন একটা সুযোগ যার মধ্যে আটকে থাকা কাজ আপনি সম্পূর্ণ করতে পারেন, আপনার পরিকল্পনাগুলো বাস্তবায়িত হতে দেখা যায়। 11-12 তারিখ কিন্তু একটু খেয়াল রাখতে হবে, সেই সব দুমুখো বিষাক্ত মানুষের সাথে যোগাযোগ কমাতে হবে। একদম সেসব মানুষের সাথে দেখা সাক্ষাৎ কোনো রকম কিচ্ছু না। কোনো রকম কোনো চাকরি পাইয়ে দেওয়ার নামে তারপর হঠাৎ করে ফোন আসা যে আপনার লোন আছে, খুব কম টাকা শোধ করে দিলে আপনার পুরো লোন শোধ হয়ে যাবে, এই রকম যদি প্রতারণা বা ফাঁদ আপনার জন্য পাতা হয়ে থাকে, এরকম ধরনের যদি কোনো কথা শোনেন, একদম 180 ডিগ্রি ঘুরে যাবেন। কোনো মতেই কোথাও বিনিয়োগ কিন্তু করবেন না এবং কাউকে ধার দেবেন না। 13, 14, 15, 16, 17, 18 এই 6 দিন আপনার আত্মীয় পরিজনের জন্য সমাজের মাধ্যমে আপনাকে কিন্তু সুখবৃদ্ধি দেখা যায়, ধনবৃদ্ধিও কিন্তু এই সময় আপনার দেখা যায়। 19, 20, 21 তারিখ কিছুটা আপনাকে চিন্তায় ফেলতে পারে, তাই সূর্য সম্পর্কিত কোনো দান, সূর্যের উপাসনা এগুলি যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার জন্য ভালোই হবে। 24, 25, 26 তারিখ কারোর সঙ্গে বিতর্কে জড়াবেন না, কথায় ও স্বভাবে সংযম বজায় রাখুন, নাহলে ঝগড়া কিন্তু হতে পারে। 27, 28 তারিখ দাম্পত্য জীবন এবং অংশীদারিত্বের ব্যবসার জন্য খুব ভালো যাবে। 29, 30, 31 তারিখ আপনার স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে, তাই শঙ্কর ভগবানের আরাধনা করুন, প্রার্থনা করুন, এবং যেখানে আপনি দেখছেন কোনো ক্ষুধার্ত শিশু দাঁড়িয়ে আছে তাকে 1 প্যাকেট দুধ কিনে খাওয়াতে পারেন, এটা কিন্তু আপনার জন্য ভালোই হবে। আসলে মাঝে মাঝে আপনার দোষ যত বড় না হয় তার চেয়েও বেশি শাস্তি অনেক সময় আপনি পেয়ে যান। একটা সময় আসছে যখন আপনি এক নতুন সময়ের সূচনা করতে যাচ্ছেন, একরকম সমস্ত কিছু ওলটপালট হতে চলেছে। তারিখ ছিল 15 মে 2025, যেদিন দেবগুরু বৃহস্পতি আপনার নিজের রাশি বৃষ ছেড়ে আপনার ধন এবং আত্মীয় সম্পর্কিত ঘর, দ্বিতীয় ঘরে প্রবেশ করেছিলেন। কিছু জিনিস খুব ভালো হওয়ার কথা ছিল, কিন্তু তবুও কিছু কিছু মানুষের জন্য অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, মানসিক অশান্তি ইত্যাদি কিন্তু দেখতে হয়েছে। এর কারণ ছিল যেদিন দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে প্রবেশ করেছিলেন সেদিন থেকে তিনি আদ্রা নক্ষত্রে ছিলেন, যা কিন্তু রাহুর নক্ষত্র। আর অবশেষে সেই তারিখ পেরিয়ে গেল 13 অগস্ট 2025। ওই দিন দেবগুরু বৃহস্পতি তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করলেন, আর পুনর্বসু মানে হচ্ছে পুনরায় বসতি। এবার আসল বিষয় হচ্ছে দেবগুরুর প্রভাব যখন দ্বিতীয় ঘরে পড়ছে তখন আপনার আর্থিক সমস্যার সমাধান হতে দেখা যায়। যেখান থেকে আপনি আগে 10 টাকার কাজে 5 টাকা বা 7 টাকা পাচ্ছিলেন, এখন সেই অর্থের পরিমাণ কিন্তু সঠিক পারিশ্রমিক আপনার হাতে আসতে চলেছে। ষষ্ঠ ঘরে দৃষ্টি থাকায় আপনার চাকরি বা পেশায় শুভ ফল মিলতে দেখা যায়। যারা চাকরি খুঁজছেন ভালো চাকরি পেতে পারেন, যারা চাকরিতে আছেন তাদের ইনক্রিমেন্ট বা সৌভাগ্যের সুযোগ আসতে পারে। ঋণ যদি আপনার থাকে তা মুক্তির পথ বের হতে দেখা যায়। কোনো উৎস বা সুযোগ কিন্তু আপনার সামনে আসতে পারে, এবং এমন একটা সময় আসছে যখন আপনি আপনার শত্রুদের কাছ থেকেও কিন্তু পেরিয়ে আসতে পারবেন। যদি কোনো রোগ, স্বাস্থ্যে কোনো ব্যাধি থাকে
তাহলে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, সেই দিক থেকে কিন্তু রোগ থেকে পরিত্রাণ পাওয়ার সুযোগ কিন্তু রয়েছে। এখন দেবগুরু বৃহস্পতির প্রভাব অষ্টম ঘরেও এসে গেছে। যদি কোনো বাধা বা সমস্যা থেকেও থাকে, তবু দেবগুরু বৃহস্পতি কিন্তু নিজ স্থানে সপ্তম দৃষ্টি দিয়ে নক্ষত্রের প্রভাবে অষ্টম ঘরকে জাগ্রত করবেন। অর্থাৎ কোনো কাজ হঠাৎ করেই এই সময় সম্পূর্ণ হতে পারে, যা ইতিবাচক থাকবে আর আপনার জন্য কিন্তু অনুকূল হবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, রাহু আগের থেকে সেখানে বসে আছেন। সেই খ্যাতি, সেই মান সম্মান আপনি আপনার কর্মক্ষেত্র থেকে দেখতে পাবেন, কারণ কর্মজীবনের যে ক্ষেত্র এখানে কিন্তু সক্রিয় হতে দেখা যায়। তাই কর্মক্ষেত্রে যে বাধা, যে ভয় আপনি পাচ্ছিলেন এতদিন ধরে, এত সমস্যা আসছিল, সেখান থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করতে পারবেন। 5ই ডিসেম্বর 2025 থেকে 18ই জুন 2026 পর্যন্ত এই তারিখটি হবে, যেখানে দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে যাবেন এবং বক্রী অবস্থায় এসে এই তারিখে কিন্তু 5ই ডিসেম্বর এক ঘর পুনরায় পিছিয়ে ফল দেবেন। এখান থেকে কিন্তু আরও দৃঢ়ভাবে সেই ফল আপনি পেতে থাকবেন। যেমন আয়ের পরিধি বৃদ্ধি, লাভের উৎস বৃদ্ধি পেতে পারে, লাভজনক কাজ সম্পূর্ণ হতে পারে, কোনো কর্মক্ষেত্রে বড় সাফল্যের যোগ তৈরি হতে পারে, ব্যবসায় এবং সাথে সাথে কোনো বাধা থেকে মুক্তি পেয়ে আপনি আপনার কর্মক্ষেত্র ও পারিবারিক জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। কারণ দ্বিতীয় ঘর আপনার নিজের পরিবারের ঘর, আর তাই আপনার যে দায়িত্ব আপনার পরিবারের জন্য, তাদের উত্তম ভবিষ্যতের জন্য আপনি কাজ করতে পারবেন এবং সেই পারিবারিক জীবনে একটি মঙ্গলময় পরিস্থিতি কিন্তু তৈরি হতে দেখা যায়। এটাই দেবগুরু বৃহস্পতির সবচেয়ে বড় আশীর্বাদ, সবচেয়ে বড় বরদান, সবচেয়ে বড় খেলা শুরু করবেন বৃষ রাশি। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না, জয় মাতারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায়, আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।